আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টসে জানিয়ে দেন। অনেকে সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছি সবাই? আর আমাদের আজকের ক্লাসে দুইটা টপিক নিয়ে আলোচনা করব, যদিও টপিক দুইটা ছোট ছোট, ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব আমরা করব। ঠিক আছে, তো আজকে আমরা আলোচনা করব আমাদের দুইটা টপিক। একটা হচ্ছে আমরা দিয়ে রেখেছি দেখেন, প্রেজেন্ট সাবজেক্টিভ, আর একটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। দুইটা অংশ নিয়ে কাজ করব, প্রেজেন্ট সাবজেক্টিভ আর একটা কি ড্যাংলিং মডিফায়ার। তো সবাই একটু যারা এখনো যুক্ত হতে পারেনি, যদি আপনাদের সঙ্গে পরিচিত থাকে তাদেরকে ইনফর্ম করে দেন যে ক্লাসটি শুরু হয়ে গিয়েছে। আমরা আগামী 2-1 মিনিটের মধ্যেই ক্লাসটি শুরু করে ফেলবো। হ্যাঁ, তো সবাই একটু কাইন্ডলি অন্যদেরকে ইনফর্ম করে দেন। আমাদের সঙ্গে যদিও আশা করি 80-র কাছাকাছি স্টুডেন্ট থাকবে। ফরিদপুর থেকে আছে সাবরিনা সিদ্দিকা, আমার হোম ডিস্ট্রিক্ট ফরিদপুর। তো যাই হোক, আপনারা যারা যে যুক্ত হয়েছেন, আবারও বলছি, আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে একটু কমেন্টসে জানিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা, প্রথম যুক্ত হয়েছে, সমস্যা নেই। প্রথমে যুক্ত হন, পরে যুক্ত হন, সমস্যা নেই ইনশাল্লাহ। ওকে, ইলিশের বাড়ি বরিশাল, চাঁদপুর। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আজকে আমরা দুইটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব। তো সবাই রেডি তো? সবাই প্রস্তুত তো? মানিকগঞ্জ, ভোলা। ওকে, ফাইন, ঠিক আছে। আর কথা না বাড়াই, তাহলে আমরা প্রথমে আলোচনা করবো এই টপিকটা নিয়ে, তারপর এই টপিক। ইনশাল্লাহ আজকে আমরা অনেক দ্রুত শেষ করব, ছোট ছোট দুটা টপিক। আর বইতে যেভাবে আছে সেভাবে চিন্তা করব, তো টেনশনের কিছু নাই। আপনারা সবাই প্রস্তুতি নিয়ে নেন। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি, প্রথমেই আমরা আলোচনা করব প্রেজেন্ট সাবজেক্টিভ, আর তারপরে গিয়ে আলোচনা করব ড্যাংলিং মডিফায়ার। হ্যাঁ, ইংলিশের বাড়ি চাঁদপুর থেকে, ইলিশের দাওয়াত সবাইকে। ওকে, সমস্যা নাই। কাশ্মীর ঝিনাইদহ থেকে। এটা কোন ঝিনাইদহ? কাশ্মীর। আচ্ছা, ঠিক আছে, ওকে, ফাইন। আচ্ছা, এই যে পেয়েছি। বোর্ডের লেখা আপনারা ক্লিয়ার দেখতে পান কিনা একটু কমেন্টসে জানিয়ে দিন। আজকে আমরা আমাদের যে প্রেজেন্ট সাবজেক্টিভ মাস্টার বইয়ের সেখান থেকে আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। ইংলিশ লিটারেচার আমাদের মাস্টার বইয়ের টপিক না, তারপর ইনশাল্লাহ প্রয়োজন হলে পরে করবো। ওকে, হ্যাঁ স্যার ভালো আছে। আচ্ছা, লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন তো বোর্ডের লেখা? হ্যাঁ, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সবাই, 63 জন যুক্ত হয়ে গেছে। তার মানে মোটামুটি অ্যাভারেজ মানে অ্যাবাউট 80% স্টুডেন্ট যারা নিয়মিত ক্লাস করে তারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের কি যেন বলছে। আচ্ছা, আর কমেন্টস না করি, আমরা সরাসরি পড়ায় চলে আসি। প্রেজেন্ট সাবজেক্টিভ জিনিসটা আসলে কি দেখেন। প্রেজেন্ট সাবজেক্টিভ দিয়ে আসলে কি বুঝাইছে, আপনি যদি একটু ডিটেলসটা দেখেন, আপনার এখানে প্রেজেন্ট সাবজেক্টিভ দিয়ে কি বোঝানো হয়েছে, বলছে চাওয়া বা ইচ্ছা পোষণ করতে সাবঅর্ডিনেট ক্লজে বেস ফর্ম ব্যবহারের রীতি হচ্ছে প্রেজেন্ট সাবজেক্টিভ। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ, আপনারা জানেন যে সর্বপ্রথম দুইটা ক্লজ থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। স্যার পেজ নাম্বার বলেন, পেজ নাম্বার এখন বলছেন, একটু পরে দেখবো। হ্যাঁ, আচ্ছা, কি বলছি স্যার, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন এই দুইটা ক্লজ আপনি কিভাবে বুঝেন? আমরা যখন স্বাভাবিকভাবে বুঝাই তখন বলে থাকি যেই ক্লজ একাই অর্থ প্রকাশ করতে পারে তাকে বলে প্রিন্সিপাল ক্লজ, আর যেই ক্লজ প্রিন্সিপাল ক্লজের অর্থ মানে প্রিন্সিপাল ক্লজটা ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না তাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমাদের কথাটা বলছে ডেফিনেশন এরকম, আমি যদি আগে ক্লজের নিয়ে যেহেতু একটা কথা আছে, ক্লজটা একটু দেখে আসি। ধরেন কোন একটা জায়গায় লেখা আছে যে আই, তারপর লিখলাম উইল হেল্প
ইউ, আপনি কাউকে বলতেছেন যে আমি তোমাকে সাহায্য করব, এটা কিন্তু কমপ্লিট একটা সেন্টেন্স এবং এটা একাই অর্থ প্রকাশ করতে পারে, সুতরাং এটাকে বলা হবে প্রিন্সিপাল ক্লজ। বাট আমি যদি এর সঙ্গে যুক্ত করি যে ইফ, তারপরে বলা হলো ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো, এই যে এটাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ। কেন? আপনি যদি এইটুকু মুছে দেন, কোনো কারণে এইটুকু মুছে দেন, শুধু কোথাও গিয়ে যদি শুধু এইটুকু লেখেন যে ইফ ইউ হেল্প মি, ইফ ইউ হেল্প মি, তাহলে কিন্তু এটা একা অর্থ প্রকাশ করতে পারবেন। আমি যদি কাউকে বলি গিয়ে যে যদি তুমি আমাকে সাহায্য করো, আর কিছু বললাম না, সর্বোপরি যদি বেশি ধৈর্যশীল হয় 3 বার শুনবে, এরপরে পিটানো শুরু করবে, তাহলে বিষয়টা হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ একাই অর্থ প্রকাশ করতে পারে, সাবঅর্ডিনেট ক্লজ একাই অর্থ প্রকাশ করতে পারে না। স্যার সাউন্ড দেন, সাউন্ড কি সমস্যা আছে? একটু অন্যরা কমেন্ট করেন তো, সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে কিনা? ওয়েট, দেখছি সাউন্ড। সাউন্ড ঠিক আছে না স্যার? হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি, এখানে সাউন্ড ক্লিয়ার। আপনার হয়তো ফোনে একটু লাউড করেন, হ্যাঁ, বা ফোনের অনেকটা সমস্যা হতে পারে। আমি ল্যাপটপে অনেক দূর থেকে দিয়েছি, তারপরেও সাউন্ড কিন্তু আসতেছে। সাউন্ড ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন যদি এইটুকু দেখেন, এই সাবঅর্ডিনেট ক্লজে যখন ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়, এটাকে বলা হয় প্রেজেন্ট সাবজেক্টিভ। প্রেজেন্ট সাবজেক্টিভ মানে আমরা একটা জিনিস মনে রাখবো, অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব ওয়ান হবে। এখন আমরা এখানে যে অংশগুলো লিখছে সেই অংশগুলো একটু দেখে আসি। কি বলছে? মেইন ক্লজে কতগুলা ভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন ব্যবহৃত হয়, অর্থাৎ কিছু কিছু ভার্ব আছে। তো তার মধ্যে কি কি বলছে স্যার? যেমন অ্যাডভাইস, আস্ক, কমান্ড, ডিমান্ড, ডিক্রি, ইনসিস্ট, মুভ, প্রিফার, প্রপোজ, রিকোয়েস্ট, রিকোয়ার, সাজেস্ট, স্টিপুলেট, আর্গো, যে বিভিন্ন জায়গায় দেওয়া আছে। এইগুলার অ্যাডজেক্টিভে যেমন কি দেওয়া আছে? ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ, ম্যান্ডেটরি, কম্পালসারি, অব্লিগেটরি, এই যে প্রপোজড, কমান্ডেড, আরো অনেকগুলো আছে। এইগুলা যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে? প্রেজেন্ট সাবজেক্টিভে নিতে হবে। এখন আপনারা এগুলা বুঝার দরকার নাই, বুঝবেন না, আমি বলে দিব কি বলে বুঝতে হবে। এখন এখানে একটা কথা বলছে, আচ্ছা আমার ল্যাপটপেরটা হয়তো মনে হয় রিপিট আসতে পারে, একটু সাউন্ড কমাই দেই। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে উল্লিখিত এসব ভার্ব, তাহলে কি কি বলছে স্যার? ভার্ব, অ্যাডজেক্টিভ বা নাউন যদি প্রিন্সিপাল ক্লজে থাকে এবং এদের পরেই দ্যাট যুক্ত থাকে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ অনুসারে পরবর্তী ভার্বের বেস ফর্ম বসাতে হবে। আচ্ছা, এক্ষেত্রে যেমন বলছে নেগেটিভের ক্ষেত্রে বেস ফর্মের পূর্বে নট বসাতে হবে, বি ভার্বের ক্ষেত্রে শুধু বি বসাতে হবে, মানে শুধু বি। বি তো বেস ফর্ম, এটা তো আমরা সবাই জানি যে বি হচ্ছে বেস ফর্ম। এখন এই যে কথাগুলো লিখছে, আমি যদি বলি নিচে একটা কথা দেখেন, নিচের কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আপনারা পড়বেন। বলছে ইংলিশে শুড প্লাস বেস ফর্ম, এই যে দেখেন শুড প্লাস, শুড মানে কি স্যার? উচিত, ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু আমেরিকান ইংলিশে শুডকে উজ্জ্ব রাখা হয়। তার মানে দুইটা ইংলিশ, একটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ, একটা হচ্ছে আমেরিকান ইংলিশ। তো আমেরিকান ইংলিশে শুডটাকে উজ্জ্ব রাখা হয়, যেটাই আমরা মূলত পড়ি, আর ব্রিটিশ ইংলিশে এই শুডটাকে সরাসরি দেওয়া হয়। তো আমরা সাধারণত আমেরিকান ইংলিশটাকে পড়ে থাকি, এই যে আমেরিকানটা আমরা বেশি ফলো করি, তো এই হিসাবে শুডটা উজ্জ্ব থাকতে পারে, এটা মাথায় রাখবো। তো আপনার আগেই বলছি যে এত কিছু বোঝার দরকার নাই, আমি বলে দিচ্ছি নিচে কিছু কথা লিখছে, এই কথাগুলো একটু থাক, সরাসরি প্রশ্নে চলে যায় স্যার। জাস্ট একটা কথা আমি বলবো, এই একটা কথা যদি আপনি বুঝতে পারেন তাহলে বুঝবেন এটা প্রেজেন্ট সাবজেক্টিভ। আচ্ছা, খেয়াল করেন একেবারে দ্যাট পর্যন্ত, এই যে দ্যাট দেখতেছেন না, দ্যাট পর্যন্ত যদি এমন অর্থ প্রকাশ করে, দ্যাট পর্যন্ত, যেটা দিয়ে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায়। কি বলছি? আদেশ, উপদেশ, ইম্পারেটিভের কথা মনে আছে না স্যার? সেইটা তো মানে এই যে দ্যাট পর্যন্ত যদি কোনো কিছু থাকে, সেটা দিয়ে অর্থটা এমন প্রকাশ করে যেটা দ্বারা আপনি বুঝতে পারেন আদেশ অথবা উপদেশ বা অনুরোধ, অনুরোধ বোঝায় এমন অর্থ প্রকাশ করে। তাহলে পরবর্তীতে যে ভার্বটা থাকবে, আবার বলছি, তাহলে পরবর্তী সাবজেক্টের পরে যেই ভার্বটা থাকবে
সেটা অবশ্যই বেস ফর্ম হবে। কি হবে স্যার? বেস ফর্ম। তবে কথা হচ্ছে স্যার, যদি শুড থাকে সেন্টেন্সে, আপনি শুডও আছে মানে শুড গো আবার শুধু গো, তাহলে গোটা ব্যবহার করবেন, কারণ আমরা আমেরিকানটা ফলো করি। যদি শুধু গো না থাকে তখন শুড গোটা ব্যবহার করবেন। অর্থাৎ বেস ফর্ম বসাতে পারেন অথবা শুড দিয়ে বেস। একটা কথা বলছি স্যার কি, যে আপনার এই সাবজেক্ট থেকে শুরু করে দ্যাট পর্যন্ত যদি এমন অর্থ দেয় যেটা দিয়ে আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝায়, এমন ফিল আসে, তাহলেই পরবর্তী সাবজেক্টের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে। যদি ভার্বের বেস ফর্ম না থাকে তাহলে শুড দিয়ে ভার্বের বেস ফর্ম হবে। এবার চলে আসেন প্রশ্নগুলা দেখেন। ইট ইজ নেসেসারি দ্যাট, এই যে কথাটা বলছে মানে এটা জরুরি। জরুরি কথাটা আপনি যখন বলেন তার মানে এটা অনেকটা আদেশের ফিল দেয়। আপনি যদি কাউকে বলেন যে এটা জরুরি, তুমি এখনই যাও, তার মানে এটা বলতেছেন তাকে আদেশ দেওয়ার ক্ষেত্রে, মানে এটা জরুরি। ওই যে কথাটা বলছি না, আদেশ, উপদেশ, অনুরোধ, তবে অবশ্যই শেষে কি থাকতে হবে? দ্যাট। তো আপনি যখন বলতেছেন এটা জরুরি, ইট ইজ নেসেসারি দ্যাট, জরুরি কথাটা বোঝাচ্ছে মানে কিসের ফিল দিচ্ছে? এটা একটা আদেশের ফিল দিচ্ছে। তাহলে আমরা সেক্ষেত্রে কি করতে পারি? অবশ্যই পরবর্তীতে সাবজেক্ট যেটা আছে হি, তাহলে হির পরে ভার্বের কি ব্যবহার করবো স্যার? বেস ফর্ম। এখন দেখেন এখানে জয়েন্স লেখা আছে, জয়েন্স কিন্তু বেস না, সাথে এস যুক্ত আছে। শুড জয়েন, আরেকটা হচ্ছে শুধু জয়েন, আরেকটা হচ্ছে মাস্ট জয়েন। এটা আমরা করতে পারছি না মাস্ট জয়েন, আমরা শুধুমাত্র কি করব? শুড জয়েন অথবা জয়েন, এই দুইটা থেকে যে কোনো একটা নিব। তবে আমরা আমেরিকানটা ফলো করি, তো এই জন্য আমাদের শুধু জয়েনটা লাগবে, শুড জয়েনটাকে আমরা নিতে পারবো না। হ্যাঁ, যদি শুধু জয়েনটা না থাকতো তাহলে আমরা শুড জয়েনটা ব্যবহার করতাম না। আগেই বলছি এখানে সর্বদা বেস ফর্ম ফলো করতে হবে। কোন ফর্ম স্যার? বেস। এখানে কোনো সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার, হাবিজাবি কিছু চিন্তা করা যাবে না, কারণ এই যে শুড জয়েনটাই মূলত ফলো করতেছেন আপনি। আপনি নিজেই বলেন, আমি যদি হি লিখতাম কোথাও, ধরেন এখানে আমি লিখলাম হি, পরে লিখলাম শুড, এবার আপনি বলেন তো এখানে কি আমি জয়েন লিখবো নাকি জয়েন্স লিখবো? এরকম জয়েন্স লেখা কি খাটবে এখানে? না, কখনোই খাটবে না। কেন? কারণ এখানে শুড আছে, আর আমেরিকান ইংলিশে শুডটা উজ্জ্ব রাখা হয়, তাই আপনার কাছে মনে হয় যে হির পরে মনে হয় জয়েন্সই সুন্দর হয়। না, এই জয়েন্টটা মূলত কি বলছে? এই জয়েন্টটা শুডের সাথে যুক্ত, বাট শুডটা এখানে উজ্জ্ব আছে, এই আর কি। আচ্ছা, যদি এইটুকু আপনি বুঝতে পারেন, ক্লিয়ার, জাস্ট একটু নেক্সট আমরা কিছু অংশ দেখে আসবো একটু। দেখেন তো স্যার, 2 নাম্বার প্রশ্ন এখানে, নাম্বার 2 আপনাদের জন্য আমি রেখেছি ওপাশে। উত্তর ঢাকা থাক, সমস্যা নেই। এবার একটু এখান থেকে আপনারা উত্তর করবেন। স্যার 2 নম্বরে কি বলছে? নেসেসারি আর এসেনশিয়াল, ইট ইজ এসেনশিয়াল দ্যাট দ্য পেশেন্ট মেডিসিন রেগুলারলি। দেখেন এখানে কিন্তু শুড টেকটা বেশি মানানসই মনে হয়, বাট আমরা কোনটা ব্যবহার করব বলেন তো? বলছি যে শুড টেক বা শুধু টেক থাকলে আমরা শুডটা বাদ দিয়ে যেটা ওইটাই করব। তাহলে 2 নাম্বারটা কি হবে উত্তর? একটু 2 নাম্বার দিয়ে তারপরে বলবেন। 2 নাম্বারটা উত্তর কি হবে স্যার? 2 এর উত্তর করবেন, তারপরে 3 এর উত্তর করবেন সেম ভাবে, 3 দিয়ে তারপরে করবেন যে কোনটা উত্তর হবে। যেমন লেখা আছে ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, তারপরে 4 নম্বরে আই সাজেস্টেড দ্যাট, এই যে আমি পরামর্শ দেই, এটা ইম্পারেটিভ ফিল দেয়। তারপরে এই যে এখানে আরেকটা আছে, এটাও আই সাজেস্টেড দ্যাট, সেম নিয়ম। তারপরে হচ্ছে 5 নম্বরে দ্য গভর্নমেন্ট রিকোয়ার্স, সরকারের, এখানে একটা দ্যাট লেখা ছিল অবশ্যই, দেখেন অপশনে দ্যাট দেওয়া আছে, দেখছেন অপশনে কিন্তু দ্যাট দেওয়া আছে 5 নাম্বার। আচ্ছা, তাহলে হিসাব হচ্ছে স্যার একটা একটা করে উত্তর দিবেন, কেউ ভেঙে ভেঙে সবগুলো একসাথে দিতে যায়েন না। 2 নাম্বারের উত্তর কি বলছে স্যার? একজন বি। ওকে, কারেক্ট অ্যান্সার দিয়েছে বি। যারা কারেক্ট অ্যান্সার দিয়েছে বি, ওকে 2 নাম্বারটা ঠিক আছে। 3 নাম্বারে বলছে ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট জেমস মে রিড দ্য লেটার বিফোর সেন্ড ইট। এবার কিন্তু ভার্বের 1 এখানে দেওয়া আছে, তার মানে এইবার আপনাকে কি করতে হবে? শুড সহ নিতে হবে, তাছাড়া উপায় নাই। তাহলে শুড নিয়ে তারপরে কাজ করতে হবে। 3 নম্বরে শুড, সি। 3 নম্বরে কি হবে? সি। বুঝতেছি না ভাইয়া? ওকে ফাইন, 3 নম্বরে সি ঠিক আছে। 3 নম্বরে তাহলে শুড। 4 নম্বরে আই সাজেস্টেড দ্যাট হি ড্যাশ দেয়ার, তাহলে হি গো দেয়ার। ওকে, দ্য গভর্নমেন্ট রিকোয়ার্স, দ্যাট আছে যেগুলো আগে সেটা থেকে উত্তর করতে হবে, এটা আর এটা বাদ, কারণ দ্যাট নেই।
উপরেরটায় দ্যাট আছে, দিস ফর্মস বি সাবমিটেড, দিস ফর্মস শুড বি সাবমিটেড। আমরা আগেই বলছি শুডটাকে বাদ দিয়ে করব, তাহলে 5 নম্বরে এ। 5 নম্বরে কি হবে স্যার? 5 নম্বরে এ। কেন? কারণ একটার মধ্যে বি আছে শুধু, আর একটার মধ্যে শুড বি আছে। আমরা বলছি শুড থাকলে সেটাকে বাদ দিয়ে করব। শুডের টেকনিক আগে বুঝতাম না, এখন ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে হিসাবটা হচ্ছে স্যার এখানে শুডটা উজ্জ থাকে এ আর কি। আচ্ছা, যদি এটা বুঝে থাকেন তারপরে 6 নম্বরে দেখেন এনবিআর রিকোয়ার্স, ঠিক উপরেরটার মতো। তাহলে বিফোর দ্য এন্ড অমুক নমক একটা কিছু লেখা আছে, তাহলে দ্যাট 10 ফর্মস বি সাবমিটেড, এটারও এ উত্তর হবে। 10 ফর্মস শুড বি একটা আছে আর একটা শুধু বি, আমরা শুধু বিটা নিব। ওকে, তাহলে 5 নম্বরে এ, 6 নম্বরেও এ আসতেছে উত্তর। এই একটাই টপিক, প্রেজেন্ট সাবজেক্টিভ কিন্তু শেষ বলা যায়, কারণ খুব ইজি একটা অংশ, আপনি জাস্ট একটু ফলো করলেই পারবেন। লাস্টের প্রশ্নটা দেখেন কি বলছে। 7 নম্বর প্রশ্নটা কি হবে স্যার? আপনারা একটু করেন তো, 7 নম্বরটা কি হবে? 7 নম্বরটা কি বলছে? দ্য ম্যানেজার রিকমেন্ডেড দ্যাট, একটা হচ্ছে কি আছে স্যার? 7 নম্বরটা দেখি কি করেন আপনারা। 7 নম্বরটা বুঝি নাই স্যার, আমি বুঝাই দিব, আবার টেনশনের কিছু নাই, আবার একটু সুন্দর করে খেয়াল করবেন। হ্যাঁ, হয়তো মনে একটু পরে জয়েন করতে পারেন। আরোহী ইসলাম প্রিয়া, ওকে, একটু অপেক্ষা করেন। পারবো না এখন, একটু আমরা এই বিষয়টাকে একটু দেখাই। 7 নম্বরে কি করছে স্যার? স্যার শুডের রুলসটা আবার একটু বলেন। ওকে, দেখাচ্ছি। একটু খেয়াল করেন, আবার 7 নাম্বারটা একটু বোঝার চেষ্টা করেন, পরে আমি অন্যগুলো আবার বলছি। আর আমি যখন 3 নাম্বার বুঝাই গেছি, যারা বলছে 3 নাম্বার বুঝি নাই, তারা ওই সময় অন্য কিছু করতেছিল, না হলে ফোন চাপতেছিল মানে উত্তর লেখার জন্য। ওকে স্যার, ডেইজ, স্যার ডেইজ আর ডেজ, আচ্ছা একটা সিঙ্গুলার একটা প্লুরাল বুঝাই দেবো, সানজিদ আপনি একটু মনে রাখেন। হ্যাঁ, এটা আচ্ছা কি বলছে? দ্য ম্যানেজার রিকমেন্ডেড দ্যাট, এবার কি বলছে? দ্য এমপ্লয়ি শুড গিভ 2 days। আর একটা কি বলছে? দ্য এমপ্লয়ি শুড বি, একটা আছে দেখেন, একটা আছে শুড বি, আর একটা জায়গায় কি আছে? দ্য এমপ্লয়ি শুড গিভ, আর একটার মধ্যে আছে দ্য এমপ্লয়ি বি গিভেন, আর একটা হচ্ছে দ্য এমপ্লয়ি বি গিভেন 2 days লিভ। আচ্ছা, এখানে ডেজ এর বিষয়টা বুঝেন নাই অনেকে, এই জন্য। আচ্ছা, প্রথমে আমি একটু ক্লিয়ার করি, দেখেন এমপ্লয়ি শুড গিভ, যদি বলি এমপ্লয়ির দেওয়া উচিত 2 দিনের ছুটি, না, এমপ্লয়িকে দেওয়া উচিত, এটা প্যাসিভে করতে হবে। যেমন আমার উচিত, তাহলে আই শুড। যদি বলি আমার যাওয়া উচিত, আই শুড গো। আর আমাকে যাওয়া উচিত, কেউ যদি বলে, যেমন ধরেন আমার পড়া উচিত, ফর এক্সাম্পল আমার পড়া উচিত, তাহলে বলবো আই শুড রিড। আর যদি বলি আমাকে পড়া উচিত, ধরেন যে কোনো একজন ব্যক্তি গিয়ে বলতেছে যে তোমাদের স্কুলে আমাকে পড়ানো উচিত অন্তত পক্ষে, তখন বলতে হবে কি? আই শুড বি রিড, মানে প্যাসিভ সেন্সে করতে হবে এটা। এখন আমাদের প্রথম যে দুইটা, এটা প্যাসিভ সেন্সে প্রথমটা আছে, কিন্তু আমাদের শুড বিটাকে আমরা নিতে পারছি না, তাহলে এটা বাদ। দ্বিতীয়টা কি আছে? শুড আছে, গিভ আছে। শুড গিভ 2 days, এমপ্লয়ি 2 দিনের ছুটি দিবে না, বরং তাকে দেওয়া হবে, প্যাসিভে করতে হবে। এখন ডেজ এর বিষয়টা আসেন স্যার, টুর সাথে ডেজ আছে, টুর সাথে ডেজ আছে, সবসময় মনে রাখবেন অনেকগুলা হইলে তার সাথে এস থাকে, তাই না? গার্লস। এখন আমরা যদি বলি মেয়েদের স্কুল, তাহলে গার্লসের সাথে এরকম অ্যাপোস্ট্রফি দিলেই আর এস দেওয়া লাগে না, যে অ্যাপোস্ট্রফির পরে এস আলাদা করে দেওয়া লাগে না, মানে মেয়েদের স্কুল, তখন এরকম লিখলেই এনাফ। ঠিক সেম ভাবে 2 দিনের ছুটি, তখন ডেজ এর সাথে অ্যাপোস্ট্রফি দিলেই হয়ে যায়, 2 দিন প্লুরাল। আর যদি আপনি এইভাবে দেন ডে আর সাথে অ্যাপোস্ট্রফি এস, এটা দিয়ে একদিন বুঝায় সিঙ্গেল, অর্থাৎ সিঙ্গেল দিনের।
আর 2 দিনের বললে 2 ডেজ, তারপরে শুধু অ্যাপোস্ট্রফি দিলেই পরে আর এস দেওয়ার দরকার হয় না, এই জন্য 2 ডেজ লিভ। তো 2 ডেজ লিভ, এই যে লাস্টে যেটা দেওয়া আছে, দ্য এমপ্লয়ি বি গিভেন 2 ডেজ লিভ, ডি নাম্বারটা উত্তর। একজন বলছে মাত্র কোন টপিক পড়াচ্ছি স্যার? পড়াচ্ছি আজকে আমরা প্রেজেন্ট সাবজাংটিভ। কি বলছি? প্রেজেন্ট সাবজাংটিভ। ওকে, আচ্ছা 7 নাম্বারটা ডি কেন হলো বুঝতে পারছি। ডেজ এর বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা এটা একটা মাথায় রাখবো। আগেও বলছি যে গার্লস স্কুল এভাবে প্লুরাল বলতে হয়, মেয়েদের স্কুল। আর আমি যদি কোনো কারণে এভাবে লিখি যে গার্লস স্কুল, তখন একটা মেয়ের স্কুল বোঝাবে। হ্যাঁ, আপনাকে লিখতে হবে গার্লস স্কুল এরকম। তো সেম ভাবে ডেটা প্লুরাল, এই জন্য আমাদের এভাবে লিখতে হবে, এভাবে লেখা যাবে না। ওকে, এই জন্য এটা ভুল। আর উপরের দুইটা কেন ভুল? একটার মধ্যে না, দুইটার মধ্যে শুড আছে, আমরা তো শুডটাকে গ্রহণ করব না। আচ্ছা, এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে স্যার? এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছি কিনা একটু কমেন্টসে জানান যে স্যার এই 7 নাম্বারটা বুঝতে পারছি ক্লিয়ার। এবার একটু 3 নাম্বারে যাই। 3 নাম্বারে কে যেন একটা প্রশ্ন তখন করছিল যে স্যার 3 নাম্বারটা বুঝি নাই, একটু খেয়াল করেন। 3 নাম্বারে কি বলছে স্যার? 3 নাম্বারে আমাদেরকে বলা হয়েছিল কি স্যার, যে আমরা হয় শুড ব্যবহার করব, না হলে ভার্ব ওয়ান। তবে অপশনে যখন দেখবেন যে ভার্ব ওয়ান আছে এবং শুডও আছে, তখন শুধু ভার্ব ওয়ানটা নিব। বাট অপশনে যখন ভার্ব ওয়ান নাই, শুধু শুড আছে, তখন শুড নিতে হবে, কারণ এটা ব্রিটিশ ইংলিশ। যেমন এটা সেই ব্রিটিশ ইংলিশে পড়ছে। যেমন ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, এটা গুরুত্বপূর্ণ যে জেমস রিড দ্য লেটার বিফোর আই সেন্ড ইট, অর্থাৎ আমি এটা পাঠানোর আগেই জেমসের লেটারটা পড়া উচিত। এই উচিতের শুডটা এখান থেকে নিতে হবে, কারণ অপশনে আপনি আর কোনোটা নিতে পারবেন না। হ্যাঁ, যদি এই রিডটা শুধুমাত্র এখানে থাকতো একটা অপশনে, তখন আমরা রিডটাকেই নিতাম। যেহেতু এখানে নেই, তাহলে এখানে একটা তো বসাতে হবে আমাদের। সেক্ষেত্রে কোনটা বসাবো? শুড বসাবো। ওকে, কারণ আমাদের এখানে শুড রিডটাও কারেক্ট, শুধু রিডটাও কারেক্ট। অপশনে শুধু রিড আর শুড রিড থাকলে তখন শুধু রিড নিব। আর যদি দেখেন যে শুধু রিড নাই, তখন শুড রিড নিতে হবে। ক্লিয়ার ভাইয়া? এই পর্যন্ত ক্লিয়ার কিনা, বুঝতে পারছি কিনা একটু কমেন্টসে জানান। আমরা একটু নেক্সট পেজে চলে যাই তাহলে। আচ্ছা, একজন পেজ নাম্বার জিজ্ঞাসা করছিলেন, এটা 584 পেজ। হ্যাঁ, মাস্টার বইয়ের 584। নেক্সট পেজে একটু খেয়াল করেন তো স্যার কি বলছে, দেখেন তো আপনারা একটু এখন পারেন কিনা। আমি জাস্ট কয়েকটা এখান থেকে আপনাদেরকে দিচ্ছি। ধরেন 12 নাম্বার একটু সলভ করেন। এখানে 12 নাম্বার উত্তর দেখা যায় নাকি? আচ্ছা, 12 নাম্বার দেখেন কি বলছে। আই সাজেস্টেড দ্যাট, আই সাজেস্টেড দ্যাট, ওই যে দ্যাট আছে, যেহেতু দ্যাট আছে তাহলে কি বলছে? হি, হি। এবার খেয়াল করেন তো হি কোনটা ব্যবহার করবেন? একটার মধ্যে ওয়েন্ট আছে, একটার মধ্যে গোজ আছে, একটা নান আছে, একটার মধ্যে শুধু গো আছে। কোনটা? 12 নাম্বার গুলির বেগে উত্তর করবেন। গুলি বুঝেন তো, বুলেট বেগে। তারপরে আছে 13 নাম্বার, দ্য চেয়ারম্যান রিকোয়েস্টেড দ্যাট, দ্যাট আছে, তাহলে কি করব স্যার? অবশ্যই সাবজেক্ট দিয়ে ভার্ব ওয়ান। তাহলে সাবজেক্ট দিয়ে ভার্ব, দেখেন দ্য মেম্বার্স স্টাডি, দ্য প্রবলেম ওয়াজ মোর কেয়ারফুল ইত্যাদি। ওয়াজ এটা পাস্ট, আমাদের প্রেজেন্ট লাগবে। উইথ মোর কেয়ারফুলনেস ইত্যাদি ইত্যাদি আছে, বাট কুড বি আছে, আমাদের কুড বি লাগবে না ভার্ব। দ্য মেম্বার্স স্টাডিড, এটা ভার্ব টু আছে, এটাও হবে না ভার্ব টু। এটাও পাস্ট আছে, হবে না। এটাও পাস্ট আছে, হবে না। শুধু একটা আছে ভার্ব ওয়ান বা প্রেজেন্ট ফর্ম। তাহলে 13 নম্বরে কি হচ্ছে স্যার? হ্যাঁ, গো টু দ্য ডক্টর। ঠিক আছে, তাহলে 13 নম্বরের হিসাবটা হচ্ছে যে স্যার দ্য চেয়ারম্যান রিকোয়েস্টেড দ্যাট, চেয়ারম্যান বুঝালো, রিকোয়েস্ট করলো, একটা কিছু হইলো। বাট আমরা জানি যে এই শুরু থেকে শেষ পর্যন্ত করে যেটা শেষে দ্যাট থাকবে এবং সেটা দিয়ে অনুরোধ, রিকোয়েস্ট কি অনুরোধ না, ওই যে বলছে আদেশ উপদেশ অনুরোধের ফিল দেয়, তাহলে এমন হলেই পরবর্তী সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তাহলে 13 নম্বরে কি হয়েছে স্যার? এ। 14 নম্বর অনেক ভাইয়া কিন্তু আমি বলার আগে উত্তর করে দিয়েছে। তাহলে দ্য জজ ইনসিস্টেড দ্যাট, এই যে, তাহলে দ্য জুরি, তাহলে ভার্ব ওয়ান করবো। দ্য জুরি ভার্ব ওয়ান কোনটা আছে স্যার? বি। তাহলে 14 নম্বরের উত্তর কি হয়েছে? 14 নম্বরে বি। 14 নম্বরে কি? বি। আচ্ছা, যদি এই পর্যন্ত বুঝে থাকেন, আমি এবার আপনাদেরকে একেবারে বলবো না, শুধুমাত্র একটা করতে দিব। একটা করলেই বুঝবো যে হ্যাঁ, এই অংশগুলো আপনারা ইনশাল্লাহ হয়তোবা ক্লিয়ার বুঝতে পারছেন। উনিশ নাম্বারের উত্তরটা করবেন। হ্যাঁ, 19 নাম্বার। 19 নাম্বারটা কি হবে তাহলে পরে বলবো।
স্যার 9 নাম্বারটা একটু বুঝাই দেন। আচ্ছা 9 নাম্বারটা আমি দিব, 19 নাম্বারটা একটু করে ফেলেন তো। ওকে, 19 নাম্বারে উত্তর করতেছেন আপনারা? গুড। তাহলে আমি দেখতে পাচ্ছি আপনারা মোটামুটি সবাই কিন্তু ক্লিয়ার উত্তর করতে পারতেছেন, এখন পর্যন্ত কোনো ভুল পাইনি। আচ্ছা তাহলে কি স্যার এটা কিন্তু ভার্ব 1 অলরেডি দেওয়া আছে, যেহেতু অপশনে আর শুড ছাড়া কিছু নাই তাহলে শুড দিব। আর হ্যাঁ যদি এটা এখানে থাকতো তখন আমরা শুড বাদ দিয়ে নিতাম। আচ্ছা এবার আসি, একজন আপু মনে হয় প্রশ্ন করছিল স্যার 9 নাম্বারটা, 9 নাম্বারটা কোথায়? এই যে এখানে দেখেন 9 নাম্বার প্রশ্ন কি বলছে। 9 নাম্বার প্রশ্নটা বলছে যে I moved that the meeting। এখন খেয়াল করেন মিটিং এর কিন্তু নিজের কিছু করার ক্ষমতা নাই, তার মানে তাকে প্যাসিভে করতে হবে। আচ্ছা যেহেতু প্যাসিভের কথা বলে আসছে, এখন আমাদের হিসাব হচ্ছে যে স্যার প্যাসিভ মানে কি স্যার? বি ভার্ব দিয়ে মেইন ভার্বের তৃতীয় রূপ। তো আমাদের দেখেন বি আছে মেইন ভার্বের তৃতীয় রূপ, আর একটা শুড বি আছে, তো শুড তো আমরা গ্রহণ করতে পারবো না। তাহলে আরেকটা আছে ওয়াজ, এটা তো পাস্ট হবে না। আরেকটা হচ্ছে মাস্ট, এটাও হবে না। আমাদের লাগবে প্রেজেন্ট বা বেস ফর্ম, আর বি ভার্বের বেস কি স্যার? বি। বাট শুড বি আর বি একসাথে থাকলে আমরা শুধু বি গ্রহণ করব, মনে আছে না? তাহলে এই ক্ষেত্রে উত্তরটা কি হবে স্যার? সি। কেন? কারণ শুড বি এবং বি দুইটা থাকলে আমরা শুধু বিটাকে গ্রহণ করব। ওকে, তাহলে বলছে মিটিংটা পোস্টপোন করা উচিত বা বাতিল করা উচিত, এটা হচ্ছে বলা হয়েছে যে আই মুভড দ্যাট দ্য মিটিং শুড বি বা বি পোস্টপন্ড। 9 নম্বরে সি, অনেকে কিন্তু উত্তর করে ফেলেছে। আচ্ছা এখন পর্যন্ত যতটুকু বুঝছেন যে মানে কি বলছি প্রেজেন্ট সাবজেক্টিভ, এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছি কিনা ভাইয়া একটু কমেন্টসে জানিয়ে দেই। আজকের ক্লাসটা কিন্তু খুব বেশি বড় হবে না, ছোট একটা টপিক, বাট অনেকের এটা কিন্তু বাদ যায় বা বিভিন্ন কোচিং এ পড়ানো হয় না, তার কারণে হচ্ছে অনেকে এটা বাদ দিয়ে দেয় বা এটা পড়তে চায় না। তো এই জন্য আমরা ইনশাল্লাহ অংশগুলো পারবো। আর দুই একটা প্র্যাকটিস আমি দিই আপনাদেরকে, আপনারা একটু করেন। হ্যাঁ দেখি কি অবস্থা আপনাদের। খেয়াল করেন 31 নাম্বারটা একটু করেন তো স্যার। 31, ইট ইজ ইম্পারেটিভ দ্যাট ইউ দেয়ার ইন পারসন, ইউ দেয়ার ইন পারসন, কি হবে এটা? 31 নাম্বার। আচ্ছা সমস্যা না, 38 নাম্বার প্লিজ, 38 নাম্বার বুঝাই দিব। হ্যাঁ আসতেছি, হ্যাঁ এই যে সমস্যা নাই, এটা একটু করে দেন আমাকে। 31 নাম্বার আপনারা একটু করেন, ইট ইজ ইম্পারেটিভ দ্যাট ইউ দেয়ার ইন পারসন। আচ্ছা একজন বলছে আবার একটু রিপিট করেন। আবার রিপিট করা কি বলছি স্যার? যদি দেখেন কখনো শুরু থেকে শেষ পর্যন্ত দ্যাট, এই দ্যাট আছে যে কোনো সেন্টেন্স এরকম দ্যাট, এই দ্যাট থেকে আগের অংশ পর্যন্ত এমন অর্থ দেয় যেটা ইম্পারেটিভ ফিল দেয়, মানে আদেশ উপদেশ অনুরোধ। যেমন বলছে ইট ইজ ইম্পারেটিভ দ্যাট, এটার মানে কিন্তু এটার মানে আপনি যেন ভাবেন না তুলনামূলক। ইট ইজ ইম্পারেটিভ মানে কি জানেন? ইট ইজ ইম্পারেটিভ, ইম্পারেটিভ মানে কি আদেশ উপদেশ অনুরোধ, মনে আছে না? ইট ইজ ইম্পারেটিভ মানে কি এটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোনো একটা কিছু করা উচিত সেটা বোঝাচ্ছে। তো ইট ইজ ইম্পারেটিভ দ্যাট, এই যে এই পর্যন্ত যদি থাকে এরকম দ্যাট যুক্ত থাকে, তাহলে পরবর্তী সাবজেক্টের পরে সবসময় ভার্বের বেস ফর্ম না হলে শুড দিয়ে বেস ফর্ম এটা ব্যবহার করতে হবে। তবে শুড দিয়ে বেস ফর্মটা তখনই ব্যবহার করব যখন শুধু বেস ফর্ম খুঁজে পাবো না। ওকে, আপনি মনে হয় পরে আসছেন, আপনি একটু ক্লাসটা আগে থেকে দেখে নেবেন। হ্যাঁ আচ্ছা ভাইয়া বেস ফর্ম কাকে বলে বলেন তো? বেস কাকে বলে? বেস হচ্ছে বি, এটাকে বলে বেস। আর এই বি ভার্বের প্রেজেন্ট হচ্ছে এম, ইজ, আর এগুলো বেস না। হ্যাঁ এগুলো হচ্ছে প্রেজেন্ট। যেমন ডু হচ্ছে বেস, এই ডুর বেস আছে কি? প্রেজেন্ট আছে ডু, তারপর আছে ডাজ, এগুলো হচ্ছে তার প্রেজেন্ট। ওকে, বেস হচ্ছে এই যেটা যেটা আপনি বি দেখেন, এটা প্রেজেন্ট না, এটা বেস। আপনাকে বেস ব্যবহার করতে হবে, এই প্রেজেন্ট ব্যবহার করা যাবে না। ওকে, আচ্ছা এখন খেয়াল করেন তাহলে 31 নম্বরে কি বলছি? ইট ইজ ইম্পারেটিভ দ্যাট ইউ বি, কি হবে? এ নাম্বার উত্তর হবে ইউ বি দেয়ার ড্যাশ 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 একটা কিছু হবে। তাহলে
এই ক্ষেত্রে আমরা পেলাম যে ইট ইজ ইম্পারেটিভ দ্যাট ইউ দেয়ার ইন পারসন, ইউ বি দেয়ার ইন পারসন, মানে তুমি সেখানে সশরীরে উপস্থিত হবে। এই যে দেখেন লাস্টে লিখছে জরুরি, তোমার সেখানে সশরীরে উপস্থিত হওয়া জরুরি, তার মানে আপনি এটা দিয়ে হয়তো আদেশ বুঝাচ্ছেন এরকম টাইপের। ওকে, আচ্ছা একজন প্রশ্ন করছিল স্যার 38 নাম্বার, 38 নাম্বার একটু 38 নাম্বারে কি বলছে দেখেন একটু আমরা দেখে আসি। ইট ইজ ইম্পর্টেন্ট, আপনারা একটু আমার সাথেও করবেন, আমি করতে করতে আপনারা করবেন, এবং যারা করতে পারেন নাই বোঝার চেষ্টা করেন। কি বলছে? ইট ইজ ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কথাটা আছে তার মানে এখানে একটা দ্যাট দিয়ে শুরু হওয়ার কথা, তাই না? আর দ্যাট দেওয়ার পরে সাবজেক্ট যেই থাকুক তারপরে ভার্বের বেস ফর্ম হওয়ার কথা, এটা হচ্ছে আমাদের রুল। তবে বেস না থাকলে তখন শুড দিয়ে বেস গ্রহণ করব। এবার খেয়াল করেন, ইট ইজ ইম্পর্টেন্ট পর্যন্ত দেওয়া আছে, আছে না? যেহেতু ওই পর্যন্ত দেওয়া আছে, এবার একটু খেয়াল করেন, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট দিয়ে আছে সি নাম্বারে, আর অন্য যেগুলো আছে এগুলাই তো দ্যাটই নাই, আছে এগুলাই দ্যাট, দেখেন তো এগুলাই দ্যাট নাই। তবে এটার মধ্যে কি আছে? ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট দ্য রিসার্চ রিজাল্ট বি টেস্টেড, এই যে বি সাথে কি দেওয়া আছে? টেস্টেড ইন বাংলাদেশি কনটেক্সট। এখন খেয়াল করেন অপশন একটা কথা বলছে যে ইট ইজ ইম্পর্টেন্ট টু টেস্ট, দ্যাট নাই, সরাসরি আর একটা কি বলছে? টু টেস্ট দ্য রেজাল্ট ইন বাংলাদেশি কনটেক্সট। এটা আবার ওই দ্যাট ছাড়া রুলসে পড়ছে, বুঝছেন? এটাও কিন্তু কারেক্ট। কি বলছে? মানে দুইটা আলাদা আলাদা অপশন দেখেন, আমি যদি একটু উঁচুতে আসবে কিনা জানি না, দাঁড়ান আমি দেখতে পাচ্ছেন, একটু ছোট করি দাঁড়ান, তাহলে দেখতে পাবেন। হ্যাঁ এবার দেখতে পাচ্ছেন। এবার দেখেন কি বলছে স্যার এখানে, যে এটা হচ্ছে আমাদের দ্যাটের নিয়ম, দ্যাট সহ যে নিয়ম, যে স্যার দ্যাট আছে, তারপরে সাবজেক্ট আছে, তারপরে বেজ আছে যেটা দেখতেছেন বি, আর আরেকটা হচ্ছে কি স্যার টু দেওয়া, যেখানে দ্যাট নাই, টু দিয়েও করা যাবে। যেমন আমি যদি বলি যে ইট ইজ ইম্পর্টেন্ট টু রিড বুক, তাহলে কারেক্ট, অথবা ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইউ রিড বুক, এটাও কারেক্ট, মানে দুইটাই কারেক্ট। তো সেইটার ক্ষেত্রে গিয়ে আবার লাস্টে বলছে বোথ এ এন্ড সি, এই জন্য এটাকে উত্তর করা হয়েছে। ওকে, একটা দ্যাট ছাড়া নিয়ম টু দিয়ে শুরু হয়েছে, আর একটা হচ্ছে দ্যাট দিয়ে হয়েছে, আমরা মূলত এত সময় দ্যাট এরটা করতেছিলাম তাই এটা এরকম হয়েছে। হ্যাঁ, একজন বলছে অ্যান্সার এও হবে, ভাইয়া শেষ করার আগেই বলছে কি এটা এফ এ জিন্নাত। ওকে, টু টেস্ট কেন ভাইয়া? টুর পরে ভার্বের তো সবসময় বেস ফর্মই বসে, এই যে টু টেস্ট, এই জন্য। জুবাইর সাগর, আপনি মনে হয় বুঝেন নাই উল্টা, বা পরে আসছেন আপনি। হ্যাঁ, আমরা আগেই বলছি যে প্রেজেন্ট সাবজাংটিভে কখনোই থার্ড পারসন সিঙ্গুলারের কোনো রুলস এখানে প্রয়োগ হয় না বা অ্যাপ্লাইড হয় না। সবসময় মনে রাখতে হবে যে প্রেজেন্ট সাবজেক্টিভ মানেই হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের সাথে শুড যুক্ত থাকে। আমি যদি আপনাদেরকে সাপোজ এরকম চিন্তা করতাম, ধরেন একটা সেন্টেন্স আমি এখানে লিখতেছি যে ইট ইজ ইম্পর্টেন্ট, একটু বোঝার চেষ্টা করবেন কেউ, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, মানে এটা জরুরি যে, এবার ওখানে বললাম ইউ, এবার এখানে লিখছি কি স্যার? ইউ শুড, শুড। এবার এখানে লেখা হচ্ছে রিড বুক। আচ্ছা ইউটা বাদ দিয়ে অন্যটা করি, হি, হি শুড রিড বুক। এখন আপনারাই বলেন, রিডকে কেউ কি রিডস করবেন? আপনারা বলেন তো স্যার, রিডকে কি রিডস করব না? কারণ কি? এই শুডের পরে ভার্বের বেস সমস্যা। এখন আমেরিকানরা কি করে? তখন এই শুডটা ব্যবহার না করে সরাসরি রিড ব্যবহার করে। এটা কি বলে? প্রেজেন্ট সাবজাংটিভ, যেটা আমরা এখানে এত সময় ধরে করে আসছি, যে শুড দিয়েই মূলত হওয়া উচিত, বাট আমেরিকান গ্রামারে তারা দ্রুত বলে, দ্রুত লেখে, তারা শুডটা ব্যবহার করে না। বাট অপশনে যদি দেখেন যে শুড আছে, তখনও গ্রহণ করব না। তবে অপশনে দেখবো যে শুড রিড যখন আছে, এরকম শুড রিড, আর একটা হচ্ছে শুডু রিড, তো আমরা রিডটাকেই গ্রহণ করব, কারণ আমরা আমেরিকান ফলো করি, এটা ব্রিটিশ, এটা ব্রিটিশ আর এটা আমেরিকান। ওকে, এটা শুরুতে ক্লিয়ার করছি। এখন শুড রিডটা কখন গ্রহণ করব? যখন শুধু এটা নাই, তখন শুডটাকে গ্রহণ করব। এখন কি ক্লিয়ার বুঝতে পারছি ভাইয়া? এত পর্যন্ত, এখন পর্যন্ত যতটুকু আলোচনা করছি ক্লিয়ার বুঝতে পারছি কিনা? এ পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে কমেন্টসে একটু ক্লিয়ার লিখে দেন। হ্যাঁ, ক্লিয়ার হলে কমেন্টসে একটু ক্লিয়ার লিখে দেন। হ্যাঁ, আমরা সবসময় আমেরিকান ফলো করি এবং আমেরিকান শিখতেছি। আমেরিকান, পৃথিবীর বেশিরভাগ দেশই আমেরিকান করে, ব্রিটিশ খুবই কম। হ্যাঁ, কি বলছে? 24-এ এ এবং বি দুইটাই অপশন সেম। কই দেখি।
কি বলছে এখানে দেখি 24 কোথায়, এই যে দেখেন 24-এ কি বলছে, দ্য বস প্রিফার্স দ্যাট হি, কই বলছে, হি স্পিক উইথ হিজ ক্লায়েন্টস। এই যে স্পিক, এটাও স্পিক আছে, এটাও স্পিক আছে, দুইটাই কারেক্ট, সেক্ষেত্রে কিছু করার নাই, একটা দিলেই হবে। এটা সকল ক্ষেত্রে ইম্পর্টেন্ট। একজন বলছে এটা কি মেডিকেল অ্যাডমিশনের জন্য, ভাইয়া ইংলিশটা সকল ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এটা ফিক্সড বলে দেওয়া যাবে না যে এটার জন্য ইম্পর্টেন্ট কিনা ওইটার জন্য ইম্পর্টেন্ট কিনা। ইংলিশ এমন কোনো এক্সাম নাই যেটার জন্য ইম্পর্টেন্ট না, সকল এক্সামের জন্য ইংলিশ ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা যদি এটা হয়ে যায় তাহলে আমরা ড্যাংলিং মডিফায়ারে চলে যাব। হ্যাঁ, ড্যাংলিং মডিফায়ার যেটা, আচ্ছা অল ক্লিয়ার, এই যেভাবে কমেন্টসে লিখতেছে একটু আপনারাও লিখে দেন যে স্যার অল ক্লিয়ার, সব বুঝতে পারছি। তাহলে আমরা পরেরটাই চলে যাই একটু, দেখেন ড্যাংলিং মডিফায়ার কি বলা হচ্ছে আমাদেরকে। আচ্ছা, ড্যাংলিং মডিফায়ার খুব মজার একটা অংশ। হ্যাঁ, ড্যাংলিং মডিফায়ার কি স্যার, খুবই মজার একটা অংশ। আচ্ছা, ড্যাংলিং শব্দের অর্থ ঝুলন্ত, সাধারণত বোঝায় ঝুলে থাকা, লেগে থাকা। ওকে স্যার, কেমনে বুঝবো যে এটা প্রেজেন্ট সাবজেক্টিভ? ভাই আপনি শুরু থেকে তাহলে দেখেন নাই, কি বলছি, যখন দেখবেন সাবজেক্ট আছে, এর সাথে আরো কিছু ওয়ার্ড আছে এবং একটা দ্যাট আছে, দ্যাট, এবং ওই দ্যাটের আগ পর্যন্ত পুরাটার অর্থ এমন ফিল দিবে যেটা দিয়ে ইম্পারেটিভ ফিল হয়, মানে আদেশ, উপদেশ বা অনুরোধ। এখন পর্যন্ত যতটুকু আমরা করছি এটাকেই প্রেজেন্ট সাবজেক্টিভ বলে। এখন কিছু ভার্ব আছে মুখস্থ করতে হবে, কিছু অ্যাডজেক্টিভ, এর মুখস্থ দরকার নাই, আপনি ওই দ্যাট পর্যন্ত পড়লেই আপনি বুঝবেন যেটা দিয়ে আদেশ, উপদেশ বা অনুরোধ জাতীয় একটা অর্থ বোঝাচ্ছে। দ্বিতীয় কথা, আপনাকে অপশন যখন দিবে, অপশন দেখলেও আপনি বুঝবেন যে এইটা এই ধরনের প্রশ্ন যার অপশন এরকম আসছে। ওকে, অর্ডার, রিকোয়েস্ট, নেসেসারি, মিনিং হলে, হ্যাঁ এই তো যে একজন ভাইয়া বলছে ইম্পারেটিভ মুড, গুড, ইম্পারেটিভ মুড দেয় সবসময়। এই ইম্পারেটিভেই তো আপনার চিন্তা করেন ভার্বের বেস ফর্ম ব্যবহার করতেন, এটা আপনারা জানেন। একটু খেয়াল করি স্যার, এবার ড্যাংলিং মডিফায়ার মানে কি? ড্যাংলিং মডিফায়ার মানে আমরা সাধারণত বলি ঝুলন্ত মডিফায়ার। যদি বলা হয় মডিফায়ারের কাজ কি, মডিফায়ারের কাজ হচ্ছে সাধারণত সেন্টেন্সের সাথে অতিরিক্ত অর্থ প্রদান করা, সেটাকে সুন্দর করা, বাড়িয়ে বলা, যোগ করা, ইত্যাদি ইত্যাদি। এখন খেয়াল করেন, আমাদের একটা বিষয় মাথায় রাখবো, আমি উপরের অংশ সব বাদ দিয়ে দিলাম, এগুলো পড়ার দরকার না, এগুলো লাগবে না, এগুলো ছাড়াই সুন্দর হয়, খুদাই এগুলো শুধু শুধু। একটু প্রথম সেন্টেন্সটা খেয়াল করেন যে ইনকারেক্ট বলছে, যে ভুল কোনটা, হিয়ারিং দ্য নিউজ হ্যাপি আই ওয়াজ। সবসময় এই জায়গা কিন্তু দুইটা জিনিস খেয়াল করতে হবে, প্রথম অংশ শেষের অংশ, প্রথম অংশ শেষের অংশ, দুই অংশের সাথে 100% মিল রাখতে হবে। এবার খেয়াল করেন, এই সেন্টেন্সের যে প্রথম অংশ, এখানে কোনো সাবজেক্ট নাই, এখানে কি নাই, সাবজেক্ট নাই, শুরু হয়েছে কি দিয়ে, ভার্ব দিয়ে, ভার্বটা কি, হিয়ার মানে শোনা। আচ্ছা, আর এই সেন্টেন্সে সাবজেক্ট আছে, সেটা কি স্যার, আই। এখন আমার যেটা কথা সেটা হচ্ছে, এই যে শোনার যে কাজটা, এই কাজটা যে করবে, মানে এইটা শুরুতে যেই কাজটা, ভার্বটা, এই কাজটা যে করবে, পরবর্তী কমার পরে সাবজেক্টের শুরুতেই তাকে বসাতে হবে। এই একটা কথা মনে রাখলেই হবে। কি বলছি, যে এই শুরুতে যেই ভার্বটা থাকবে, হিয়ারিং, রিডিং, যাই হোক একটা কিছু, এই কাজটা যে করবে, পরবর্তী কমার পরে তাকেই আমার সাবজেক্ট দিতে হবে। এখন একটু খেয়াল করেন, এইখানে কি বলছে, হিয়ারিং দ্য গুড নিউজ, তাহলে ভালো নিউজটা কে শুনছে, আমি, এই জন্য পরেরটাই আই ওয়াজ হ্যাপি, মানে আইটা আগে লিখতে হয়েছে, হ্যাপি আই ওয়াজ লেখা যাবে না। এই বিষয়টা একটু বুঝেন। এবার দ্বিতীয় একটা প্রশ্ন বলছে, হোয়াইল গোয়িং টু ক্লাস, ক্লাসে কে যাচ্ছিল, কুত্তা নাকি আমি, একটু বুঝেন তো, যদি আমি কুকুর বলতেছি না, তাহলে একটা কি বলছে, এ ডগ বিট মি। যদি কেউ এ ডগ বিট মি দেয়, তার মানে অর্থ কি হবে জানেন, একটা কুকুর স্কুলে যাচ্ছিল, তারপরে সে আমাকে কামড়াইছে। বিষয়টা এমন না, বরং আমি স্কুলে যাচ্ছিলাম, এই সময় কুকুর কামড়াইছে। তাহলে এই যাওয়ার কাজটা কে করছে, কুকুর না আমি, আমি, এই জন্য আইটা শুরুতে লিখতে হয়েছে। ওকে, বুঝতেছি না? কি বলছি স্যার, হোয়াইল গোয়িং টু ক্লাস মানে ক্লাসে যাচ্ছিলাম আমি, এই গোয়িং এর কাজ কে করতেছিল, আমি, কুকুর যাওয়ার কথা, কুকুর ক্লাসে যাচ্ছিল না। কেউ যদি এইটা উত্তর করে তাহলে অর্থ হয়ে যাবে যে একটা কুকুর ক্লাসে যাওয়ার সময় আমাকে কামড়াইছে, বাট অর্থ হইতে হবে কি, যে আমি ক্লাসে যাওয়ার সময় একটা কুকুর কামড়াইছে। তো এই জন্য এই গোয়িং এর কাজটা যে করবে সে হবে এটা শুরুতে সাবজেক্ট, এই জন্য এটার আই ওয়াজ বিটেন বাই আ ডগ। নিচেটা দেখেন, ফ্লাইং আউট দ্য উইন্ডো, হি গ্রাবড দ্য পেপারস। আচ্ছা, ফ্লাইং আউট দ্য উইন্ডো মানে ফ্লাইং মানে কি, উড়ে বেড়ানো। এবার কি আপনি উড়ে বেড়াইছেন, বুঝেন তো, আপনি উড়ে বেড়াইছেন, এই ফ্লাইং এর কাজ কি আপনি করছেন, অথচ শুরুতে আপনার নামটা দেওয়া আছে। উড়ার কাজ কে করছে, পেপার, উড়ার কাজ কে করছে, পেপার। এই জন্য বলছে যে ফ্লাইং আউট দ্য উইন্ডো হি গ্রাবড দ্য পেপার। যদি আমি দেই এইটা ওরকম, তাহলে অর্থ হবে এরকম যে আমি উড়ে উড়ে বেড়ায় পেপার ধরছি, না, পেপার উড়ে বেড়াচ্ছিল, আমি ধরছি।
এই ফ্লাইং এর কাজ করতেছিল পেপার, এই জন্য পরেরটা শুরুতে পেপার সাবজেক্ট, যেটা কারেক্ট দেওয়া আছে। বুঝতে পারছি না স্যার? একজন বলছে আই বিটেন ডগ। আচ্ছা সমস্যা নাই, আপনি কুকুরে কামড়াইলে কামড়াইতে পারেন, টেনশন কিছু নাই। তারপরে কি বলছে দেখেন, ক্রসিং দ্য রোড এ কার অলমোস্ট স্ট্রক আচ। দেখেন ক্রসিং দ্য রোড, রোড ক্রস করার কাজ কে করতেছে? গাড়ি চলতেছিল আর আপনি রোড ক্রস করছেন, গাড়ি ক্রস করে নাই কিন্তু, যে আপনি রোড দিয়ে চলতেছেন গাড়ি এসে ক্রস করছে না, রোডের কাজে গাড়ি দিয়ে চলে আপনি ক্রস করছেন। তাহলে ক্রসের কাজ কারা করতেছিল? গাড়ি না আস, আমরা। এই জন্য এই যে উই দিয়ে সাবজেক্ট করা হয়েছে। আচ্ছা স্যার এই পর্যন্ত কি ক্লিয়ার বুঝতে পারছি কিনা? একটু কমেন্টস করেন যে স্যার এইটুকু ক্লিয়ার বুঝতে পারছি, যে শুরুতে সাবজেক্টের ভার্ব যেটা, এই ভার্বের কাজ যে করবে সে হবে পরবর্তী কমার পরে সাবজেক্ট। ক্লিয়ার হইলে সবাই একটু কমেন্টসে সি লিখে দেন বা CLR লিখে দেন, সমস্যা নাই, কমেন্টসে CLR লিখে দেন। আমি পরবর্তীতে আপনাদেরকে প্র্যাকটিস দিচ্ছি। আজকের ক্লাস শেষ এখানেই, মানে এখানে শেষ না মানে বলতে পড়া শেষ আর কি, এই নিয়ম পড়া শেষ এখানে, এই হাবিজাবি এগুলো পড়া লাগবে না, জাস্ট এই কথাটুকু মনে রাখলে হবে। দ্বিতীয় অংশে কোন টেন্স হবে বুঝবো কিভাবে? দ্বিতীয় অংশে কোন টেন্স হবে আপনি বুঝবেন কিভাবে? এটা দ্বিতীয় অংশের অপশনেই দেওয়া থাকবে স্যার, এটা টেনশনের কিছু নাই। আর সাধারণত এগুলো সব পাস্ট টেন্সে হয়ে থাকে, হ্যাঁ অতীতকালের ঘটনা ঘটা লিখতে হয়, প্রেজেন্ট টেন্স এগুলো হয় না কি? আচ্ছা যদি বুঝে থাকেন ক্লিয়ার, তাহলে আমরা এবার সলভিং এ যাই, যে প্রিভিয়াস কোশ্চেনগুলো একটু সলভ করেন। আচ্ছা এখানে তো সরাসরি সঠিক টঠিক দিছে, এগুলা জাস্ট এগুলো পরে দেখি, কারণ ক্লাস আজকে অল্প সময় নিব, যতটুকু সময় আমার প্রয়োজন, জাস্ট তার বাহিরে তো শুধু শুধু ই করে লাভ নাই। একটু খেয়াল করেন স্যার প্রশ্নটা কি বলছে, এ ডিয়ার লিফট আউট ইন ফ্রন্ট অফ মি। তাহলে একটা হরিং লাভ দিয়েছিল, এরপরে এখানে প্রশ্ন কিছু বলছে হোয়াইল ড্রাইভিং ডাউন দ্য রোড, আই ওয়াজ ড্রাইভিং ডাউন দ্য রোড। আচ্ছা ড্রাইভিং ডাউন দ্য রোড, হোয়াইল আই ওয়াজ ড্রাইভিং ডাউন দ্য রোড। একটা একটা করে করার চেষ্টা করেন দেখি। এটা আচ্ছা বি 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 উত্তর অনেকে 1 নম্বরে করে ফেলছে বি। আচ্ছা একটু খেয়াল করি প্রথমটা, এখানে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, বি নাম্বার যেটা 1 নম্বরে, এখানে কিন্তু হোয়াইলের পরে সাবজেক্ট সহ দিয়েছে আর একটা হচ্ছে ভার্ব ছাড়া। এখন ধরেন আপনি নিজে খেয়াল করেন, বলছে এ ডিয়ার লিফট আউট ইন ফ্রন্ট অফ মি, মানে আমার সামনে, ডিয়ার লিফট আউট, লিভ হচ্ছে যেটাকে আমরা বলি লাভ দেওয়া, ফাল দেওয়া, ফাল দিয়েছিল আমার সামনে। ভাইয়া এখানে তো ডি হবে না কেন? আচ্ছা বলে দিচ্ছি আমি যে ডি হবে না কেন। এখন ধরেন ড্রাইভিং ডাউন দ্য রোড, আরেকটা কি বলছে স্যার, ড্রাইভিং ডাউন দ্য রোড, হোয়াইল ড্রাইভিং ডাউন দ্য রোড। এখন আমরা যেটা দেখছি যে ড্রাইভিং ডাউন, আরেকটা এখানে দেওয়া আছে হোয়াইল আই ওয়াজ ড্রাইভিং ডাউন দ্য রোড, অর্থাৎ আমার হিসাবটা একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সাবজেক্টের সাথে যদি শুধু ভার্ব থাকে বা আইএনজি থাকে সেটা একরকম, আর একটা হচ্ছে শুধু ভার্বের সাথে আইএনজি থাকলে একরকম। তো আমার এখানে এই যে একটা মানে কি বলে হরিং, সে লাভ দিয়েছে আমার সামনে, তো আমার সামনে সে লাভ দিছে, তাহলে একটা হরিং আমার সামনে লাভ দিছে, তাহলে আমি তখন কি করতেছিলাম, আমার সামনে যে লাভ দিল তখন আমি কি করতেছিলাম, আমি হয়তো বা নামতেছিলাম। এখন আমার সামনে যেহেতু লাভ দিচ্ছে, সাবজেক্টের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখেন, এখানে কিন্তু সাবজেক্টটা অলরেডি তারা দিয়ে দিয়েছে, কি বলছে, হোয়াইল আই ওয়াজ ড্রাইভিং ডাউন দ্য রোড, অর্থাৎ আমি যখন রাস্তার উপত্যকায়, কি বলছে এখানে, কুকুর মানুষের কামড়ায় না, মানুষ কুকুরের কামড়ায়, রুলস ফর ইনো। আচ্ছা
আচ্ছা, যেটা বলতেছিলাম যে স্যার এখানে কি বলছে যে while I was driving down the road, আমি যখন উপত্যকা ডাউন দ্য রোড অর্থাৎ উপত্যকার নিচের যে রাস্তা দিয়ে যখন আমি ড্রাইভ করতেছিলাম তখন একটা হরিণ লাফ দিছিল। মানে ডিরেক্টলি সাবজেক্ট সহ আছে, দেখছেন সাবজেক্ট সহ দেওয়া আছে, এই জন্য আমরা বিটাকে উত্তর করতেছি। এখন অনেকের কথা হচ্ছে স্যার এই ড্রাইভিং ডাউন দ্য রোডটা এটা কেন দিচ্ছি না, কথাটা হচ্ছে এরকম যে স্যার ড্রাইভিং ডাউন দ্য রোড কেন দিচ্ছি না, কারণ হচ্ছে একটাই যে এই ড্রাইভিং এর কাজটা হরিং এর পক্ষে করা সম্ভব না। এই ড্রাইভিং এর কাজটা কখনোই হরিং এর পক্ষে করা সম্ভব না। এটা কার পক্ষে করা সম্ভব? মানুষের কেবলমাত্র। এই জন্য আমরা শুধুমাত্র যেখানে আই কথাটা উল্লেখ আছে এটাকে উত্তর হিসাবে কাউন্ট করতেছি। বুঝতে পারছি ভাইয়া? ক্লিয়ার কিনা? যে ভাইয়া প্রশ্ন করছিল নামটা কি যেন, আচ্ছা শোভন মিত্র ভাই, এটা বুঝতে পারছি। এবার পরেরটা একটু দেখেন কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অফ মাই স্কলারশিপ আফটার ফিনিশিং মাই ডিগ্রি। আফটার ফিনিশিং মাই ডিগ্রি এটা একটা কথা বলছে। এখন আফটার ফিনিশিং মাই ডিগ্রি কি করবেন দেখেন তো, কই এই যেখানে দেখেন তো একটু স্যার, আফটার ফিনিশিং মাই ডিগ্রি। আচ্ছা আপনার ডিগ্রি যে আপনি শেষ করবেন একটু বোঝার চেষ্টা করেন স্যার। আফটার ফিনিশের কাজ কে করবে স্যার? মাই ডিগ্রি, আমার ডিগ্রি কি আরেকজন শেষ করবে? আমার ডিগ্রি আমি শেষ করব। আর আমি দিয়ে সাবজেক্ট, এই এতে মাই এডুকেশন আছে, এমপ্লয়মেন্ট আছে, এটা আছে, হ্যাঁ ডি নাম্বারে আছে আই উইল বি এমপ্লয়েড বাই দ্য ইউনিভার্সিটি। আই উইল বি এমপ্লয়েড। আচ্ছা তাহলে একটু বুঝি যে স্যার এটার কেন ডি নাম্বার উত্তর করা হলো 2 নম্বরে, বুঝছি কিনা? 2 নম্বরে কেন ডি নাম্বার করা হলো বুঝছি, কারণ এই যে আফটার ফিনিশিং এটার মধ্যে কিন্তু সাবজেক্ট নাই, ফিনিশের কাজটা কে করছে? আমি করছি, এই জন্য এটা হচ্ছে উত্তর। এরপর আসি 3 নাম্বার, আফটার সিইং দ্য মুভি, তাহলে মুভি দেখার কাজটা কে করছে এটা একটু দেখবো, অথবা আফটার ওয়াচিং দ্য মুভি, মুভি দেখার কাজটা কে করছে সেটা একটু দেখবো আমরা। তাহলে ওয়াচিং দ্য মুভি, মুভি দেখার কাজ কে? আচ্ছা মুভি কি বই দেখে? বই দেখে নাকি অনেক মানুষ দেখে? নিজেরা চিন্তা করেন, মুভিটা কারা দেখে? অনেক মানুষ দেখে। তাহলে এই যে মেনি পিপল ওয়ান্টেড টু রিড দ্য বুক, তাহলে সি নাম্বার এই জন্য উত্তর, কারণ মুভি দেখাটা বইয়ের কাজ না, বরং মুভি দেখাটা মানুষের কাজ। ওকে, এই জন্য। এরপর একটু দেখেন 4 নম্বরে কি বলছে, ওর্ন আউট বাই এ লং ওয়াক শি পেইন্টেড হেয়ার, ওর্ন আউট ইজ এ ড্যাশ। আচ্ছা এখানে আপনার উত্তর বলে দিয়েছে, কারণ কি যে ওর্ন আউট বাই এ লং ওয়াক শি পেইন্টেড। পানির মতো সহজ কিন্তু পরীক্ষার হলে কঠিন। পরীক্ষার হলে কঠিন কারণ আপনারা অনেক সময় এটাকে ওভাবে করেন না। এভাবে 3 নম্বরে প্যাসিভ করলে এ অ্যান্সার হয় না, 3 নম্বরে প্যাসিভ করলে এ অ্যান্সার হয় না। দ্য বুক ওয়াজ রিড বাই, ভাইয়া এখানে অ্যাক্টিভ আর প্যাসিভের কোনো সেন্স নাই, এটা মাথায় রাখবো। অ্যাক্টিভ আর প্যাসিভের কোনো কাজ নাই এখানে। এখানে মেইন কাজ হচ্ছে ড্যাংলিং মডিফায়ারের সাবজেক্টকে, অ্যাক্টিভে হোক বা প্যাসিভে হোক, যার সাথে মানানসই হবে যে কাজটা করবে তাকেই আমার এখানে দিতে হবে, হোক সেটা অ্যাক্টিভে হোক সেটা প্যাসিভে। অ্যাক্টিভ প্যাসিভ কোনো ভ্যালু এখানে নেই। একের অ্যান্সার সি হলো না কেন ভাইয়া? সি নাম্বারে আই ওয়াজ ড্রাইভিং ডাউন দ্য রোড, আর ওইখানে কি লিখেছিল হোয়াইল, এটার মধ্যে হোয়াইল কথাটা লেখা ছিল না, এটাই হোয়াইলটা নাই। হোয়াইল না দিলে তো সরাসরি নর্মাল একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল, তখন আর এটা আমাদের যে প্রেজেন্ট সাবজেক্টিভের জন্য প্রথমে বলছি প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ এটা লাগবে, সেটা হচ্ছে না এই জন্য। ওকে, দেখি তো পরের প্রশ্নগুলা, দেখি আমি এখান থেকে একটু দিই আপনাদেরকে। স্যার এটা একটু দেখেন তো, 9 নম্বরে কি বলছে, দ্য সিডস অফ দ্য কেন্টাকি কফি প্লান্টস আর পয়জনাস। কেন্টাকি কফির যেই মানে বীজগুলা এগুলা হচ্ছে বিষাক্ত। এরপরে বলছে আনটিল দে হ্যাভ বিন কুকড, অথবা কুকিং দেম, অথবা বিং কুকড, অথবা কুকড আনটিল। 9 নাম্বার কি হবে স্যার?
আনটিল। আর এই যে সিড, এই সিড গুলা দিয়ে আসলে কি বুঝায় বলেন তো? দেখা যাচ্ছে না? বলেন এটা কি হবে 9 নাম্বার? এই যে the seeds of Kentucky coffee plants are poisonous until, এই যে সিড যেটা ছিল, তাহলে সিডের প্রোনাউন কি ছিল? they have been cooked, যতদিন পর্যন্ত, পেজ নাম্বার দরকার নেই স্যার, পেজ নাম্বারটা পরে বলছি। আচ্ছা 9 নম্বরে এ, যে যতক্ষণ পর্যন্ত তাদেরকে রান্না না করা হয়। আর কেউ যদি কোনো কারণে বিং কুকড দিয়ে দেয়, তাহলে কাকে কুকড করা হবে এটা কিন্তু ডিটেলস আসতেছে না, তাই না? বা হোয়াইল এই ধরনের কথাও নাই, কারণ আমাদের সাবঅর্ডিনেট ক্লজ লাগবে। আর সাবঅর্ডিনেট ক্লজ শুধুমাত্র এই যে এইটা ক্লজ মার্কার আছে, আনটিল, ইফ, দো, অল এরকম থাকবে। আচ্ছা হ্যাঙ্গিং অন দা ওয়াল, এবার দেখেন তো ওয়ালে ঝুলানো, এবার কি বলছে? was there a photograph, was a photograph there, আর একটা বলছে a photograph of my mother was, তারপর a photograph of my mother I saw, I was photograph of my mother। তাহলে একটু চিন্তা করেন, এই হ্যাঙ্গিং অন দা ওয়াল, ওয়ালের সাথে ঝুলানো কে ছিল? ফটোগ্রাফ। তাহলে ফটোগ্রাফ ছাড়া যেগুলো আছে এগুলাকে কেটে দেন। এটা শুরুতে ওয়াজ আছে, এটা শুরুতে ওয়াজ আছে, লাগবে না। এটা শুরুতে আই আছে, আমি তো আর ঝুলেছিলাম না, তাই না? এবার দুইটা আছে, এ ফটোগ্রাফ অফ মাই মাদার ওয়াজ, আর একটা বলছে এ ফটোগ্রাফ অফ মাই মাদার আই স। তাহলে এ ফটোগ্রাফ অফ মাই মাদার ওয়াজ, আমার মায়ের একটা ফটোগ্রাফ ছিল, তাই না? আরেকটা বলছে আমার মায়ের একটা ফটোগ্রাফ আমি দেখেছিলাম, দুইটা অংশ। তাহলে এই দুইটার মধ্যে একটু সহজ করে বলেন তো কোনটা উত্তর হবে? হ্যাঁ ই নাম্বার উত্তর। সি নাম্বার অর্থের সাথেই মিলবে না, কেন? কারণ যখনই বলা হচ্ছে ফটোগ্রাফ অফ মাই মাদার ওয়াজ, ওয়াজের সাথে তার কিছু নাই, যে আমার মায়ের একটা ফটোগ্রাফ ছিল, ওই ছিলটা এভাবে ওয়াজের সাথে হয় না, ওয়াজের সাথে অবশ্যই আরো কিছু লাগতো, যে এফ এ ফটোগ্রাফ অফ মাই মাদার ওয়াজ ব্রোকেন বা হ্যান ত্যান একটা কিছু লাগতো। বাট এই নাম্বারে আছে ফটোগ্রাফ অফ মাই মাদার আই স, যে আমার মায়ের একটা ফটোগ্রাফ আমি ওয়ালে ঝোলানো দেখেছিলাম। এই পর্যন্ত তাহলে আমরা ক্লিয়ার একটু বুঝতে পারছি না ভাইয়া, যে আসলে ড্যাংলিং মডিফায়ারটা কি? লাস্টে একটু দেখেন তো, প্লাঙ্গিং ইনটু ওয়াটার, দেখেন প্লাঙ্গিং ইনটু ওয়াটার, দ্য ড্রয়িং চাইল্ড ওয়াজ রেস্কিউড, অর্থাৎ দ্য ড্রয়িং চাইল্ড উইল বি রেস্কিউড, অর্থাৎ হি রেস্কিউড দ্য ড্রয়িং চাইল্ড। নাম্বারটা আমি বলে দিচ্ছি 11, দেখা যাচ্ছে না যদি, এটা 11। হ্যাঁ 11 নাম্বারের উত্তর। দেখেন প্লাঙ্গিং ইনটু ওয়াটার মানে নদীতে ঝাঁপ দিয়ে, কি বলছে? নদীতে ঝাঁপ দিয়ে। এবার নদীতে ঝাঁপ দিয়ে কি বলছে? দ্য ড্রয়িং চাইল্ড, এই ড্রন মানে ডুবে যাচ্ছিল এরকম সন্তান, শিশু। আর হচ্ছে দ্য চাইল্ড, এখন দেখেন ঝাঁপ দিয়ে বাঁচাইছে, তাহলে ঝাঁপ দিয়ে বাঁচাইছে কি? যেই শিশুটা ডুবে যাচ্ছে সে নিজেকে বাঁচাইছে, সে ছাড়া নিশ্চয় অন্য কেউ বাঁচাইছে। তাহলে হিসাবটা হচ্ছে কি? প্লাঙ্গিং ইনটু ওয়াটার, নদীর মধ্যে ঝাঁপ দিয়ে সে ডুবে যাওয়া ছেলেটাকে বাঁচাইছে। এই জন্যই যে এখানে লেখা ছিল যে প্লাঙ্গিং ইনটু ওয়াটার হি রেস্কিউড দ্য ড্রাউনিং চাইল্ড, অর্থাৎ ডুবে যাচ্ছিল এমন শিশুকে সে লাফ দিয়ে বা ঝাঁপ দিয়ে কি করছে? বাঁচিয়েছে। ওকে, 11 নাম্বারটা ডি। ওকে 11 নাম্বারটা কি হচ্ছে? ডি। আচ্ছা ফাতেমা ইয়াসমিন লিখছে এ ফটোগ্রাফ অফ মাই মাদার আই ওয়াজ, কেন লিখছে ভাইয়া? আই ওয়াজ না আই স, কি আই স, আই ওয়াজ লেখা না, এটা ভালো করে পড়েন, এটা স, আই ওয়াজ থাকলে এটাও ভুল হইতো। ওকে হ্যাঁ, হ্যাঙ্গিং এর কাজটা ছবি, এই জন্য ছবিটা দিয়েই সাবজেক্ট আসবে। আর এটা হবে না কেন? কারণ এখানে ওয়াজ লেখা আছে, এটা হবে না, হবে স। ওকে এটা। আচ্ছা এখান থেকে দেখি একটু, দেখি আসলে কি কতটুকু বুঝতে পারছি। আসলে আমরা একটু 14 এবং 15টা উত্তর করবো। হ্যাঁ আগে 14 নাম্বারটা করবেন, আগে 14 পরে 15, আগে 14 নাম্বারটা একটু করেন। ওকে
7 নাম্বারটা কি হবে? আচ্ছা 7 নাম্বার আমি সলভ করে দেব, সমস্যা নাই। 14 আর 15 নাম্বারটা একটু করার চেষ্টা করেন তো। আচ্ছা 14 নম্বরে অনেকে করে ফেলছে সি। আচ্ছা এখানে একটা কথা ক্লিয়ার করি, জাম্পের সাথে অফ আছে, মনে রাখবেন এটা কিন্তু গ্রুপ ভার্ব। হ্যাঁ, জাম্প অফ মানে হচ্ছে কোনো কিছু থেকে লাফ দেওয়া বা ফাল দেওয়া, জাম্প অফ। যেমন আপনি যদি বলেন জাম্প অফ দ্য কার মানে গাড়ি থেকে লাফ দেওয়া, জাম্প অফ দ্য বোট মানে নৌকা থেকে লাফ দেওয়া। ওকে, এখন খেয়াল করেন নৌকা থেকে লাফ দেওয়ার কাজটা কে করছে? এই শার্ক করছে না মানুষটা করছে, সেটা দেখতে হবে না? তাহলে হিসাবটা হচ্ছে আফটার জাম্পিং অফ আ বোট, নদী থেকে মানে নৌকা থেকে ঝাঁপ দেওয়ার কাজটা কিন্তু শার্ক করে নাই। তাহলে এটাই জন্য বাদ, এটাই জন্য বাদ, কারণ দুইটা শুরুতে শার্ক আছে। হ্যাঁ, দুইটা শুরুতে ম্যান আছে। এখন যদি কেউ নিচেরটা দেয় যে দ্য ম্যান বাইট দ্য শার্ক মানে মানুষ কামড়াইছে, কি বলছে? কামড়াইছে কাকে? এই যে এখানে একটা কথা বলছে অফ এর স্থলে আউট অফ হবে। হ্যাঁ, আউট অফটা উজ্জ্ব থাকে, এটা আমেরিকান ইংলিশ, আউট না দিলেও সমস্যা নেই। তাহলে বলছে আফটার জাম্পিং অফ আ বোট দ্য ম্যান বাইট দ্য শার্ক, এটা ভুল, যে মানুষ শার্ককে কামড়ায় না, বরং শার্ক তাকে কামড়াইছে, এই জন্য সি নাম্বারটা উত্তর। ওকে, আচ্ছা 15 নাম্বারটা। আচ্ছা 10 নাম্বারটা আমি দেখাই দিচ্ছি। ওকে, আমি 10 নাম্বারটাও দেখাবো, সমস্যা নেই। 10 আর একজন তখন 7 বলছে, সেটাও সলভ করবো ইনশাল্লাহ। আচ্ছা আরেকটা কি বলছে স্যার এখানে? এটার মধ্যে কি বলছে? ইয়ং অ্যান্ড ইনএক্সপেরিয়েন্সড, ইয়ং অ্যান্ড ইনএক্সপেরিয়েন্সড। এখন দেখেন তো ইয়ং মানে কি? যুবক। ইনএক্সপেরিয়েন্সড মানে অনভিজ্ঞ। দ্য টাস্ক, এখন আপনারাই বলেন ইয়ং মানে যুবক, ইয়ং মানে কি? যুবক। এই যুবক কি কোনো ইট হতে পারে? বলেন তো, এই ইট কি কোনোদিন যুবক হইতে পারে? পারে না, কারণ ইট একটা প্রোনাউন। আর একটা হচ্ছে দ্য টাস্ক, এটা হইতে পারে না যুবক, কারণ এটা তো মানুষই না, কাজ। তাহলে একমাত্র আইটা হচ্ছে আমি ব্যক্তি, তাহলে আমিটা যুবক হইতে পারি, এই যে আই। এই জন্য সি নাম্বারটা উত্তরে, যে ইয়ং অ্যান্ড ইনএক্সপেরিয়েন্সড আই থট দ্য টাস্ক ইজি। বুঝা গেছে? এই দুইটা ক্লিয়ার কিনা? এই দুইটা ক্লিয়ার হইলে একটু কমেন্টসে জানিয়ে দেন যে স্যার এই দুইটা ক্লিয়ার। এরপরে আমি আর একটা 10 নম্বর একজন বলছে, 7 নম্বর একজন বলছে, আমি সেটা একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ, 10 নম্বর আর 7 নম্বর, সমস্যা নাই। একটু দেখেন 7 নম্বর আর 10 নম্বর। 7 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করি, যে 7 নম্বর আর 10 নম্বর দুইটা একসাথে রাখি বের করে, যাতে সহজ হয়। এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছি কিনা ভাইয়া? একটু কমেন্টসে জানিয়ে দেই। আচ্ছা খেয়াল করেন 7 নম্বরে কি বলছে আমাদেরকে? দ্য পাসার বাই টুক আ ন্যাপ, অর্থাৎ পাসার বাই টুক আ ন্যাপ অর্থাৎ একজন পাসার বাই সে কি করছে স্যার? রেস্ট নিছে। আচ্ছা এখন আমাদের হিসাব হচ্ছে স্যার বি টায়ার্ড। বি টায়ার্ড তো সরাসরি ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেল। বি টায়ার্ড মানে আরো ক্লান্ত হও। আপনি যদি কাউকে বলেন যে ক্লান্ত হও, এটা বি টায়ার্ড, তাই না? কেমন শোনা যায় না? যে বি টায়ার্ড মানে ক্লান্ত হও। আপনি যদি কাউকে বলেন যে বি রেডি বা গেট রেডি, মানে কি? গেট রেডি মানে, আমরা যদি বলি যে গেট রেডি মানে হচ্ছে মুক্ত হও, রেডি হও, এমন কথা বোঝায়। তাহলে বি টায়ার্ড, গেট টায়ার্ড, এগুলা ইম্পারেটিভ ফিল দেয়। আমাদের হিসাব হচ্ছে শুরুতে ভার্বের ওয়ান থাকা যাবে না, তো সেই হিসাবে বি টায়ার্ড এটাকে আমরা দিতে পারবো না। হ্যাভিং টায়ার্ড অ্যান্ড এক্সজস্টেড একটা কথা আছে, আর একটা লেখা আছে কি স্যার? টায়ার্ড অ্যান্ড এক্সজস্টেড। এখন হ্যাভিং টায়ার্ড অ্যান্ড এক্সজস্টেড একটা বলছে আমাদের যে দ্য পাসার বাই টুক আ ন্যাপ, তাহলে টায়ার্ড অ্যান্ড এক্সজস্টেড দ্য পাসার বাই টুক আ ন্যাপ। এইখানে একটা বিষয় আছে, আফটার হ্যাভিং কি বলছে? টায়ার্ড অ্যান্ড এক্সজস্টেড। হ্যাভ মানে থাকা, এই হ্যাভিং টায়ার্ড অ্যান্ড এক্সজস্টেড যে কথাটা, এই টায়ার্ড আর এক্সজস্টেড কখনো থাকা বোঝায় না, আমরা থাকাটাকে নিতে পারবো না। হ্যাঁ, হ্যাভিং টায়ার্ড মানে ক্লান্ত হওয়া যদিও আমরা বলি, তো এক্ষেত্রে কি বলছে? প্রতীকটি অত্যন্ত ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে একটু ঘুমিয়ে নিল। তো হ্যাভিং টায়ার্ড অ্যান্ড এক্সজস্টেড, আরেকটা বলছে শুধু টায়ার্ড অ্যান্ড এক্সজস্টেড, তো আরেকটা বলছে কি এখানে? আফটার হ্যাভিং টায়ার্ড অ্যান্ড এক্সজস্টেড। এই ক্ষেত্রে আপনাদেরকে বলে দেই যে এই ক্ষেত্রে এটাও হবে না, এটাও হবে না, আমাদের এটাকে করতে পারবো। আফটার হ্যাভিং টায়ার্ড অ্যান্ড এক্সজস্টেড দ্য পাসার বাই টুক আ ন্যাপ। এখানে যদিও উত্তরে ডি দেওয়া আছে, বাট ডিটা এখানে উত্তর না কারেক্ট। হ্যাঁ,
এখানে কারেক্ট উত্তর হবে আফটার হ্যাভিং টায়ার্ড অ্যান্ড এক্সজস্টেড। আরেকটা কথা এখানে বলে দেই, এই যে আফটার দেখতেছেন আপনারা জানেন যে বিফোর আফটার একটা রুলস আছে, আফটারের পরে পারফেক্ট টেন্স হয়, যেটা আসলে মূলত এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। যারা আমাদের জিরান্ড এন্ড পার্টিসিপলের ক্লাস করছিলেন তারা হয়তো এটা জানেন যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এটা হচ্ছে সেই পারফেক্ট পার্টিসিপল যে হ্যাভিং দিয়ে ভার্বের তৃতীয় রূপ থাকে। তো এই যে আফটার আছে, তো আমরা এটা করবো, আর যদি আফটার না থাকতো তখন আমরা এইটাকে নিতে পারতাম বি নাম্বার। এখানে উত্তরটা হবে সি। ঠিক আছে, আসতেছি ভাই 19 নাম্বারটা। আচ্ছা এবার আসেন 10 নাম্বারে কি বলছে, হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। এটা তো অলরেডি করছিলাম স্যার, হ্যাঙ্গিং এর কাজটা কে করতেছে, ফটোগ্রাফ, তাহলে এই জন্য ফটোগ্রাফের যেটা ছিল সেটাকে আমরা উত্তর করেছিলাম এটা। আর সি নাম্বারটা কেন দেয় নাই, কারণ এখানে ওয়াজ ছিল, আর এটা হচ্ছে স, এস এ ডব্লিউ, আর এটা হচ্ছে মানে ডব্লিউ এ এস, এটা ওখানে কি উল্টায় মিক্সড করে ফেলছে। ওকে, ওয়াজ দেওয়া যাবে না, ডি কেন হবে না, অলরেডি কে যেন এক্সপ্লেন করে দিয়েছে। আর কে যেন আরেকটা প্রশ্ন বললো মাত্র ভাইয়া, 19 মেবি 19 নাম্বার। আচ্ছা ঠিক আছে, আমরা একটু 19 নাম্বারটা দেখি যে 19 নাম্বারে কি বলছে আমাদেরকে। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। দেখেন আমাদেরকে বলছে সবচেয়ে সঠিক সেন্টেন্সটা আপনাকে খুঁজে বের করতে হবে। এবার খেয়াল করেন এই সেন্টেন্সে কি বলছে, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্সের মধ্যে ক্রসিং দ্য স্ট্রিট এ কার অলমোস্ট স্ট্রাক আছ। আচ্ছা একটু ক্রস করার কাজ কিন্তু গাড়ির না, গাড়ির কাজ চলা, আর ক্রস করে মানুষ, তাহলে প্রথমটা অসঙ্গতি আছে, এই জন্য ভুল, কারণ কার ক্রস করে না, কার চলে, মানুষ ক্রস করে। আচ্ছা এরপরে বলছে অ্যাজ উই ক্রসড দ্য স্ট্রিট এ কার অলমোস্ট স্ট্রাক আছ। যেহেতু আমরা ক্রস করতেছিলাম আমাদেরকে একটা গাড়ি আটকাইলো, তাহলে এটা কিন্তু ঠিক আছে, কারণ এবার উল্লেখ আছে ক্লিয়ার যে আমরা ক্রস করতেছিলাম, এরপরে গাড়ি আটকাইছে। আরেকটা জায়গায় বলছে এ কার অলমোস্ট স্ট্রাক আস ক্রসিং দ্য স্ট্রিট। আবারও দেখেন এখানে শুরুতে আছে এ কার, আবার এখানে আছে ক্রসিং, মানে এই জিনিসটা আগে এখানে শুরুতে ছিল আর এটা এবার লাস্টে আসছে, মানে এ আর সি নাম্বার মূলত সেম, বাট কমাটার এই পাশের অংশ চেঞ্জ হয়েছে, এছাড়া আর কিছু না। এই জন্য এটা ভুল, কারণ একটা গাড়ি আমাদেরকে আঘাত করছে রোড ক্রস করার সময়, তা কিন্তু না। লাস্টে কি বলছে, হ্যাভিং ক্রসড দ্য স্ট্রিট এ কার অলমোস্ট স্ট্রং আস্ট। ক্রস করার পরে গিয়ে আমাদেরকে আক্রমণ করছে, হ্যাভিং ক্রসড মানে অলরেডি করা শেষ, এই জন্য এটাকেও উত্তর নিতে পারবো না। ঠিক আছে, হ্যাভিং কোনো কিছু মানেই সেটা শেষ, যেমন আমি যদি বলি হ্যাভিং ডান দ্য ওয়ার্ক মানে কাজটা করা শেষ, হ্যাভিং রিডিং বুক বা হ্যাভিং রিড বুক মানে বই পড়া শেষ, এরকম কিছু। ওকে, 7 নাম্বারটা একজন বলছে স্যার আরেকবার বুঝাই দেন, একটু ভালো করে খেয়াল করবেন, 7 নাম্বারটা মনে হয় একটু আগে 2 বার বুঝাইছি। 7 নাম্বারটা আগেই বলছি যে 7 নাম্বারটা অপশনের উত্তর ডি দেখে অনেকে আছে, অপশনের উত্তর ডি দেখে উত্তর দেখবেন না, এটা ভুল। হ্যাঁ, ডি নাম্বারটা উত্তর ভুল। এবার দেখেন কি বলছে, দ্য পাসার বাই টুক আ ন্যাপ। তো এই ক্ষেত্রে আমরা কি বলবো, হ্যাভিং টায়ার্ড এন্ড এক্সজস্টেড, আর একটা বলছে আফটার হ্যাভিং টায়ার্ড এন্ড এক্সজস্টেড। এই আফটার দিয়ে যেটা আছে এটাকে উত্তর করব, এটা নিব না, এটাও নিব না। হ্যাঁ, যদি আফটারটা না থাকতো তখন এটা নিতাম। ঠিক আছে, স্যার ছুটি দেন এবার। হ্যাঁ ছুটি দিয়ে দিব, টেনশনের কিছু না, এখনই ছুটি দিয়ে দিব। আর আফটারটা কেন ব্যবহার করছি এটাও ক্লিয়ার করছি তখন, যে আফটার হচ্ছে এই নিয়ম যে যার পরে আমাদের পারফেক্ট ব্যবহার করতে হয়। বিফোর আফটার একটা রুল করছেন না, যে আফটার মানে পরে পরে পারফেক্ট, বিফোর মানে পূর্বে পূর্বে পারফেক্ট। এই যে এখানে পরে এটা কিন্তু পারফেক্ট পার্টিসিপল, যদি আপনারা পারফেক্ট টেন্স করছেন শুধু, এটা পারফেক্ট পার্টিসিপল। ওকে, লাস্ট এডিশন এটা 2021। হ্যাঁ, এটা লাস্ট এডিশন 2021। তবে পিডিএফ এর সঙ্গে আমি সরাসরি পিডিএফ ধরে পড়াচ্ছি না, আপনাদেরকে হয়তো পিডিএফ দেওয়া হয়েছে, বাট পিডিএফ দিচ্ছি না কারণ পিডিএফ ফেটে যায়, আর পিডিএফ এ অনেক এমসিকিউ নেই, এই জন্য আমি বই থেকে সরাসরি লাস্ট এডিশনের বই থেকে পিকচার নেই, যেহেতু আপনারা বই ফলো করেন। সেই পিকচার গুলো মূলত আমি আমার ফোন দিয়ে পিকচার নিয়ে তারপর এখানে বড় করি, যাতে ফাটে না, আপনি ক্লিয়ার দেখতে পান, এই আর কি। ঠিক আছে, তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমরা 2টা অংশ করলাম মাস্টার বইয়ের, একটা হচ্ছে প্রেজেন্ট সাবজেক্টিভ আর একটা ড্যাংলিং মডিফায়ার। মনে রাখবেন পরীক্ষাতে এমনও হতে পারে যে এইখান থেকে একটা প্রশ্ন আসছে যেটা অন্যরা বেশিরভাগ পারে নাই, আপনি পারবেন কেন, কারণ আমরাই তো কোচিং করাই, বিভিন্ন কোচিং এ গিয়ে কোনো কোচিং এর সিলেবাসে এই টপিকটা নাই। ওকে, মানে তারা এই টপিকটা করায় না, বাট আমরা কি করি, এটাকে করাই।
পিডিএফ এর সাথে এটা মিলবে না, আগেই বলছি যে পিডিএফ এ অনেক এমসিকিউ নাই, পিডিএফ এর মধ্যে পেজ আছে 600-র মতো, আর আমরা যেটা পড়াচ্ছি এটার মধ্যে পেজ আছে প্রায় 1100-র মতো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কথা হবে নতুন ক্লাসে। আল্লাহ হাফেজ। আর একটা সুসংবাদ আপনাদেরকে দিয়ে রাখি, আগামীকাল যেহেতু আপনারা ক্লাস করবেন অলরেডি, আগামীকাল আসিতেছে, আগামীকাল আমি এটা এখানে যদিও দিয়ে দিব, রাইট ফর্ম অফ ভার্ব, এটার ক্লাস কিন্তু হয়েছে। হ্যাঁ, এটার সলভিং ক্লাস হবে টানা 3 ঘন্টা সলভিং ক্লাস হবে, সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত। আপনারা সবাই রেডি থাকবেন, আমরা আগামীকাল রাইট ফর্ম অফ ভার্বের সলভিং ক্লাস করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা রেখে দিবেন স্যারের জন্য, আর আমি তো এরকম বই ধরে ধরে করাবো ইনশাল্লাহ। অবশ্যই আগামীকাল সবাই খাওয়া দাওয়া শেষ কইরা বইসা থাকবেন, সন্ধ্যা 7টার সময় সলভিং ক্লাস হবে, এবং এটা ওপেন পেজে হবে। আপনার কেউ থাকলে অবশ্যই তাদেরকেও ইনভাইট করবেন। সলভিং ক্লাসটা একটু বেশি সময় নিব, কারণ বেশি সময় না হলে সলভিং ক্লাসটা হবে না। 1 ঘন্টার জায়গায় আগামীকাল 3 ঘন্টা আমাদের সলভিং ক্লাস চলবে। আর এই সলভিং ক্লাস যেহেতু ওপেন পেজে হবে, আগামীকাল জবের বেসে একটা স্পেশাল অফারও দিয়ে দিব। যারা জবের বেসে শিফট হবেন আগামীকাল একটা অফার নেওয়ার জন্য রেডি থাকেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। হ্যাঁ।